অব্যয়ভাব সমাস চেনার টেকনিকটা আগে একটু দিয়ে নিই, আর এই টেকনিকের সঙ্গে আমি বেসিকটা দিয়ে দেব। ঠিক আছে, দুইভাবেই আমি শেখাবো। অব্যয়ভাব সমাসের টেকনিকটা হচ্ছে, দেখো, প্রথম অংশ আর হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশের অর্থ থাকে না, দ্বিতীয় অংশের অর্থ থাকে। এটা হচ্ছে টেকনিক। ওকে, প্রথম অংশের অর্থ থাকে না, দ্বিতীয় অংশের অর্থ থাকে। এখন এই যে টেকনিকটা আমি দিলাম, কেন প্রথম অংশের অর্থ থাকে না, এটার বেসিক ধারণাটা দেব এখন, যে কি কারণে অর্থ থাকে না। কারণ প্রথম অংশে থাকবে উপসর্গ অথবা অব্যয়। প্রথম অংশে থাকবে উপসর্গ অথবা অব্যয় থাকবে। ওকে, আমরা জানি উপসর্গ বা অব্যয়ে সাধারণত নিজস্ব কোনো অর্থ থাকে না। উপসর্গ কিংবা অব্যয়ের সাধারণত নিজস্ব কোনো অর্থ থাকে না। তো এখন প্রশ্ন হচ্ছে, উপসর্গ আর অব্যয় আমরা চিনব কিভাবে? চিনতেও তো হবে, কারণ তুমি যদি উপসর্গ আর অব্যয় না চিনো তাহলে আবার তুমি এটা পারবে না। উপসর্গ আর অব্যয়ের মধ্যে পার্থক্য কোথায় জানো? উপসর্গ হচ্ছে শব্দাংশ আর অব্যয় হচ্ছে শব্দ। শব্দাংশ আর শব্দের মধ্যে কোথায় পার্থক্য? শব্দাংশ হচ্ছে শব্দের একটা পার্ট, অংশ শব্দের, আর শব্দ তো বুঝতেই পারছো। তো এখন আমরা একটু দেখি উপসর্গটা কি আর অব্যয়টা কি। আমি কিন্তু বারবার বলছি, উপসর্গ তুমি চিনবে কিভাবে যেটা উপসর্গ দ্বারা গঠিত? একটু লিখে নাও, শব্দাংশ যোগ শব্দ সমান নতুন শব্দ। দেখো, শব্দাংশ যোগ শব্দ সমান নতুন শব্দ। এটার দ্বারা আমি কি বুঝালাম জানো? শব্দের পূর্বে একটা শব্দাংশ যুক্ত থাকবে, আর এই শব্দাংশের সাধারণত অর্থ থাকে না। তাহলে দেখো, শব্দের পূর্বে যদি শব্দাংশ যুক্ত হয় আর ওই শব্দের পূর্বে যদি শব্দাংশ যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করে, তাহলে ওই অর্থহীন শব্দাংশটাকে আমরা এটাকে বলতে পারি অর্থহীন শব্দাংশ, যেহেতু অর্থ থাকে না। তাহলে আমি আবার একটু বলি, শব্দের পূর্বে এই শব্দের কিন্তু অর্থ থাকতে হবে, তাই না? এই শব্দের অর্থ আছে, তো এই অর্থবোধক শব্দের পূর্বে যদি অর্থহীন শব্দাংশ যুক্ত হয় এবং অর্থহীন শব্দাংশ অর্থবোধক শব্দের পূর্বে যুক্ত হয়ে যদি নতুন শব্দ তৈরি করে, তাহলে এই অর্থহীন শব্দাংশকে আমরা কি বলে দেব? উপসর্গ। দেখো এদিকে বি, আমি উপসর্গ এর আগে আলোচনা করেছি উপসর্গ নিয়ে। বালক ওই দিকে বসো। দেখো বি, এর নিজস্ব কোনো অর্থ নেই। বি হচ্ছে অর্থহীন শব্দাংশ। আমি উপসর্গ নিয়ে এর আগে আলোচনা করেছি, তারপর আবার বুঝাচ্ছি, যেহেতু এটা আমার ভালো করে বুঝাতে হবে। আর এরপরে যদি আমি একটা অর্থবোধক শব্দ দিই, শ্বাস, শ্বাস এটা অর্থবোধক শব্দ, এটার অর্থ আছে। এখন দেখো একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি হচ্ছে, বিশ্বাস। তাহলে এই যে দেখো আবার আ, এটা অর্থহীন শব্দাংশ আ, এটাকে যদি আমি নতুন আমি যদি একটা অর্থবোধক শব্দের আগে যুক্ত করি শ্বাস, তাহলে দেখো একটা নতুন শব্দ তৈরি হচ্ছে আশ্বাস। তাহলে মনে রাখবে, এই যে অর্থহীন শব্দাংশ বি আ,
এই অর্থহীন শব্দাংশই হচ্ছে উপসর্গ। উপসর্গ এই অর্থহীন শব্দাংশ, যে বি আ, এইটুকু বুঝছো কিনা দেখো। উপসর্গ হচ্ছে অর্থহীন শব্দাংশ, উপসর্গ হচ্ছে অর্থহীন শব্দাংশ। এই যে আমি আবার বলছি, এটা অর্থবোধক শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করে। দেখো, যেমন শ্বাস, শ্বাসের আগে বি যুক্ত হয়ে নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি হয়েছে বিশ্বাস। শ্বাসের আগে আ যুক্ত হয়ে নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি হয়েছে আশ্বাস। তাহলে বি এবং আ হচ্ছে উপসর্গ। উপসর্গের সাধারণত অর্থ থাকে না। আমার কথাকে বুঝতে পারছো? কয়েকটা উপসর্গের অর্থ আছে, সেটা ভিন্ন, সেটা উপসর্গের অধ্যায়ে আমি দেখিয়েছি। ওকে, এবার আমরা অব্যয়টা শিখব। অব্যয় কিভাবে চিনব? আমি সমাসে যাব আরো পরে, আগে বেসিক তোমাদের ডেভেলপ করে নি। দেখো, অব্যয় শব্দের অর্থ কি জানো? অপরিবর্তনযোগ্য। অব্যয় শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনযোগ্য, অর্থাৎ যে শব্দের, যে পদের কোনো পরিবর্তন হয় না, কোনোভাবেই পরিবর্তন করা যায় না। যে শব্দটা বা যে পদে কোনোভাবেই পরিবর্তন করা যায় না, সেটা অব্যয়। এখন প্রশ্ন হচ্ছে কি জানো, অব্যয় আমরা চিনব কিভাবে? আমি বারবার একটা শব্দ বলি, আমরা চিনব কিভাবে? এই পৃথিবীর সবকিছু তোমাকে চিনতে হবে, মানুষ চিনতে হবে, সবকিছু চিনতে হবে। আমার কাছে তিনটা শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি জানো? চিনো, জানো, মানো। এই তিনটার মধ্যে কমন আছে কি বলতো? নো। এই নো কি জানো? এই নো হচ্ছে, এই নো যেটা নলেজ। এই তিনটা নলেজ যদি তোমার মধ্যে না থাকে, নো। আমি ইংরেজি জানি না, কিন্তু ইংরেজি নিয়ে আমি খেলতে পছন্দ করি। যতটুকু জানি, খুব সীমিত জ্ঞান আমার ইংরেজি। আর এখন বাংলাকে ভালোবাসতে গিয়ে ইংরেজি ভুলে গিয়েছি। তো তোমার ভিতরে তিনটা জিনিস জানতে হবে, চিনো, জানো, মানো। আগে মানবা না, আগে কি করতে হবে? চিনতে হবে, জানতে হবে, এরপরে মানবার। তোমরা কি করো? প্রথম দিনে ক্রাশ খেয়েছো, ভালো লাগছে, এরপরে হইয়া গেছে, এরপরে পারলে সন্তানের নাম ওরাই ফেলছে অ্যাডভান্স। সন্তানের নাম আগে কল্পনা না, তোমরা করো কি জানো? আগে পরিকল্পনা। কোনটা আগে, কল্পনা না পরিকল্পনা? কোনটা আগে? কল্পনা। তুমি আগে কল্পনা করো তাকে, কল্পনায় আসে কিনা দেখো। তুমি দেখছো অপরিচিতা গল্পের নায়ক অনুপম, তার মধ্যে কিন্তু কোনো কল্পনা ছিল না, একটা ডাইরেক্ট সিটিং সার্ভিস, একটা সরাসরি বিয়ে। এমনকি দেখো, অপরিচিত গল্পের নায়ক অনুপম, সে কিন্তু নিজেও দেখতে যায় নাই, সে খুব খুশি, ও মা আমি একটা বিয়ে করতেছি, আজকে বাসর ঘর হবে। কি কি মানে, তুমি দেখো অনুপমের কোনো ফিলিংসই ছিল না। তার মামাকে বলা উচিত ছিল না যে মা আমি নিজে মেয়ে দেখতে যাব, মেয়েটা দেখতে কেমন? চিনো, জানো, মানো। এই চিনো, জানো, মানো কোনোটাই অনুপমের মধ্যে ছিল না। কিন্তু শেষের দিকে কিন্তু অনুপম কল্পনা করা শিখেছে। মনে আছে অনুপমের কল্পনা কোন জায়গায় ছিল? ওই যে সে কল্পনা করছে, যদি প্রথম দিকে কল্পনা সে নেগেটিভ করছে, মেয়ে খায় না, দায় না, ঘুমায় না, চুল আশ্রায় না। আহারে, অনুপমের ফটোগ্রাফটা ট্রাঙ্ক থেকে বাইর করে লুকিয়ে আবার আঁচলের মধ্যে লুকিয়ে দেখে, এই এটাও কিন্তু একটা কল্পনা, কল্পনা করতেছে। পরের দিকে আরো চমৎকার কল্পনা আসছে, তাই না? শেষের দিকে ট্রেনে কি করছিল অনুপম, মনে আছে তো? ওই নায়িকা যখন ছোট ছোট মেয়েদের নিয়ে ওই যে গল্প করছে, চানামুট খাচ্ছে, অনুপম কি করছিল জানো তো? বই হাতে নিয়ে চোরাই দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে চোরাই দৃষ্টি। আমার কথা বুঝতে পারছো? তো এই অনুপম, তো আমি 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 সেকেন্ড পেপারের মধ্যে ফার্স্ট পেপার আসবে, এটা দোষের কিছু না। তো এদিকে দেখো, তো
তো আমি সবকিছুতে তোমাদেরকে বলি চিনো, জানো, মানো, সময় নাও, সবকিছুতে সময় নাও। এই যে ব্যাকরণের মধ্যে কেন ফার্স্ট পেপার লেকচার দিলাম, তুমি সময় নাও, বুঝো, না বুঝলে তুমি আমাকে প্রশ্ন করো, কথা নয় যে আমি এটা স্যার বুঝতে পারিনি। তুমি দেখো আমি কিন্তু এখানে টেকনিকটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু সমাসে এখনো যাই নাই, কারণ আমার বেসিক দুইটা জিনিস জানতে হবে, একটা উপসর্গ আর একটা কি অব্যয়। এই উপসর্গ অব্যয় না জানলে তুমি অব্যয় বা সমাস পারবে না। এবার একটু দেখি, তাহলে অব্যয় শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনযোগ্য। অপরিবর্তনযোগ্য কোন দিক দিয়ে একটু লিখো। এক বচন বহু বচন করা যাবে না, এক বচন বহু বচন করা যাবে না। পুংলিঙ্গ লিখতে হবে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না, অর্থাৎ লিঙ্গান্তর করা যাবে না। অতীত বর্তমান ভবিষ্যৎকালে, অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না। বিভক্তি যুক্ত করা যাবে না, বিভক্তি যুক্ত করা যাবে না। দেখো বিভক্তিটা কি তোমরা জানো, বিভক্তি হচ্ছে শব্দের পরে যুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যা ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। তো আমার মেইন বিষয় হচ্ছে এই তিনটা। এই যে দেখো, এক বচন বহু বচন করা যাবে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না। তাহলে অব্যয় অপরিবর্তন, এই অপরিবর্তন কোন দিক দিয়ে? তুমি কোনোভাবে এক বচন বহু বচন করা যাবে না, করতে পারবে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করতে পারবে না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করতে পারবে না। আমি উদাহরণ দিচ্ছি, দেখো খেয়াল করো, আমি উপর থেকে দিচ্ছি। এবং যদি, কিংবা, যথা, তবু, দেখো, সুতরাং, বরং, অথচ। দেখো তো আমি এখানে যতগুলো শব্দ দিলাম, আরো আছে আমার যতটুকু আমার দরকার, এবং যদি, কিংবা, যথা, তবু, সুতরাং, বরং, অথচ। দেখো আমি এখানে যতগুলো শব্দ দিলাম, একটারও তুমি এক বচন বহু বচন করতে পারো না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করতে পারো না, অতীত বর্তমান ভবিষ্যৎকালে করা যাবে না। কথা বলবো না। এই যে শব্দগুলো দিলাম, এই শব্দগুলোর এক বচন বহু বচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না। অর্থাৎ এই শব্দগুলো অপরিবর্তনযোগ্য। আর অপরিবর্তনযোগ্য মানে হচ্ছে এটা অব্যয় পদ। অপরিবর্তনযোগ্য মানে এটা অব্যয় পদ। তাহলে সবসময় মনে রাখবে, অব্যয় পদ হচ্ছে অপরিবর্তনযোগ্য। অব্যয় শব্দের অর্থই হচ্ছে অপরিবর্তনযোগ্য। তাহলে এবার আমি সমাসে আসব, ঠান্ডা মাথায় বুঝিয়ে দেব, কোনো সমস্যা না। সবাই খেয়াল করো, অব্যয়ভাব সমাসের টেকনিকটা দেখি। প্রথম অংশের অর্থ থাকবে না, তাই না? আর দ্বিতীয় অংশের অর্থ থাকবে। মনোযোগ দাও, প্রথম অংশের অর্থ থাকবে না, দ্বিতীয় অংশের অর্থ থাকবে। প্রথম অংশের অর্থ না থাকার কারণ হচ্ছে প্রথম অংশে থাকবে উপসর্গ অথবা অব্যয়। আর উপসর্গ আর অব্যয়ের মধ্যে কোথায় পার্থক্য? দেখো, এই যে বি, এই যে আ, এই যে বি এবং আ, এটা কি শব্দ না শব্দাংশ? এটা শব্দাংশ, নট শব্দ, শব্দের পার্ট। আর অব্যয় হচ্ছে শব্দ। এই যে দেখো, এগুলো কিন্তু এক একটা শব্দ, এগুলো সব এক একটা শব্দ। তাহলে অব্যয় হচ্ছে শব্দ, এই যে শব্দ, আর উপসর্গ হচ্ছে শব্দাংশ। বোঝা গেল? এবার আমি সমাসে যাব। দেখো সমাসটা কত সহজ করে দিই। আমরণ, পরীক্ষায় প্রশ্ন করবে, আমরণ, মনোযোগ দিবে। দেখো তো প্রথম অংশ হচ্ছে আ, আয়ের কোনো অর্থ নাই। দেখো আয়ের কোনো অর্থ আছে? নাই। মরণের অর্থ আছে।
দেখো, আজীবন, আয়ের কোনো অর্থ নাই, জীবনের অর্থ আছে। উপকূল, উপর কোনো অর্থ নাই, তুমি বলতে পারবে না স্যার উপ অর্থ এইটা, পারবে না। আমার কথা কি বুঝতে পারছো? কুলের অর্থ আছে, কুল মানে নদীর তীর। এখন দেখো তো, আ আ উপ, এগুলো তো শব্দ না, এগুলো শব্দাংশ। শব্দ মানে বুঝো, ওইটা স্বাধীনভাবে ব্যবহৃত হইতে পারবে। যেমন এইগুলো তুমি স্বাধীনভাবে এগুলো ব্যবহৃত হয়, কিন্তু আ উপ এগুলা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাহলে বলতো এই আ উপ, এই তিনটা কি বলতো? উপসর্গ। এই তিনটা কি বলতো? উপসর্গ। উপসর্গ সবসময় শব্দের পূর্বে যুক্ত হয়। এই যে দেখো, শব্দের পূর্বে যুক্ত হয়। এই যে দেখো, শ্বাসের পূর্বে বি যুক্ত হয়েছে, শ্বাসের পূর্বে আ যুক্ত হয়েছে। উপসর্গ সবসময় কোথায় যুক্ত হয়? শব্দের পূর্বে। আর এগুলো সাধারণত অর্থ থাকে না। বোঝা গেল? তাহলে আমি অব্যয়ীভাব সমাস চিনব, প্রথম অংশের কোনো অর্থ থাকে না, দ্বিতীয় অংশের অর্থ থাকে। ঠিক আছে? আর এবার দেখো তো, যথাসাধ্য, এবার দিলাম যথাসাধ্য। দেখো তো, যথার নিজস্ব কোনো অর্থ নাই, তুমি বলতে পারবে না স্যার যথা অর্থ কি, যথা অর্থ এইটা। অনেকে তোমরা চেষ্টা করো স্যার যথা অর্থ যেমন, আমি যদি বলি যেমন অর্থ কি, পারবে না। তুমি অথচ অর্থ পারবে না, বরং অর্থে পারবে না, তবু অর্থ পারবে না, কিংবা অর্থ পারবে না, যদি অর্থ পারবে না। এগুলো কোনো অর্থ নাই। অব্যয়ের কখনো অর্থ থাকে না, উপসর্গেরও কোনো অর্থ থাকে না। তাহলে দেখো তো, যথার নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু সাধ্য অর্থ আছে। সাধ্য মানে কি? ক্ষমতা, ক্যাপাসিটি। তাহলে যথা কি একটা শব্দ না? এটা তো একটা শব্দ, আমরা চাইলে এটাকে আলাদা ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে অব্যয়, এটা হচ্ছে অব্যয়। দেখো এইটুকু বুঝছো কিনা? আমি একসঙ্গে তিনটা অধ্যায় টানতেছি, অব্যয়, উপসর্গ, সমাস, তিনটা লিঙ্ক করে দিচ্ছি। তাহলে দেখো, উপসর্গ আর অব্যয়ের মধ্যে পার্থক্য হচ্ছে উপসর্গ শব্দাংশ, আর অব্যয় হচ্ছে শব্দ, কোনোটারই অর্থ নাই। এবার ব্যাসবাক্য করব। ব্যাসবাক্য করা খুব সহজ। তুমি আগে বুঝো আমরণ কথার অর্থ কি, আগে আমরণের অর্থ বুঝো। আমরণ শব্দের অর্থ কি জানো? যতক্ষণ পর্যন্ত মরণ না হয়, যতক্ষণ পর্যন্ত মরণ না হয়। তাহলে আমি ছোট্ট করে বলে দেব, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। আজীবন অর্থ, আজীবন অর্থ কি বলতো? যতক্ষণ পর্যন্ত জীবন থাকে, যতক্ষণ পর্যন্ত জীবন থাকে সেটা আজীবন। তাহলে আমি ছোট্ট করে বলে দেব জীবন পর্যন্ত। ব্যাসবাক্য শব্দার্থের মতোই। উপকূল অর্থ কি? উপকূল শব্দের অর্থ হচ্ছে কিলের মানে কুলের কাছাকাছি, তীরের কাছাকাছি, নিকটে। তাহলে দেখো আমি কি বলতে পারি? কুলের নিকটে, কুলের কাছাকাছি, অথবা আমি বলতে পারি সমীপে। একই অর্থ, তুমি যে কোনো একটা দিলেই হবে। কিন্তু তোমরা গণহারে মুখস্থ করো সমীপে ন, সমীপে অর্থ কি? নিকটে, কাছাকাছি, যে কোনো একটা দিলেই হয়। কুলের কাছাকাছি, কুলের নিকটে, কুলের যে বলছি অনেকটাই শব্দার্থের মতো। যথাশব্দ এবার ব্যাসবাক্য করি, খেয়াল করো। যথার্থ নিজস্ব কোনো অর্থ নেই, এই কথাটা একটু লিখে রাখবে। যেহেতু আমার হোয়াইট বোর্ডে আমার এখানে জায়গা নেই, আমি এখান থেকে লিখে দিচ্ছি। এই কথাটা লিখতে হবে, কারণ অন্যভাবেও প্রশ্ন আসে। দেখো একটু লিখে নাও, যথা শব্দের সাধারণত নিজস্ব অর্থ যথা শব্দের সাধারণত নিজস্ব অর্থ না থাকলেও যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয়, তবে ওই শব্দের অনতিক্রম্যতা
শব্দটা দেখুন, অনতিক্রম্যতা অর্থ দেয়। অনতিক্রম্যতা অর্থ দেয়। আমি যে কথাটা বলেছি আবার একটু খেয়াল করো। যথা শব্দের নিজস্ব কোনো অর্থ না থাকলেও যদি কোনো শব্দের পূর্বে যুক্ত থাকে তবে ওই শব্দের অনতিক্রম্যতা অর্থ দেয়। একটু লিখে নাও, অনতিক্রম্যতা অর্থ দেয়। যথা শব্দের সাধারণত নিজস্ব কোনো অর্থ না থাকলেও যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয় তবে ওই শব্দের অনতিক্রম্যতা অর্থ দেয়। এখন জানতে হবে অনতিক্রম্যতা এটার অর্থ কি। লিখো, যাকে অতিক্রম করা যায় না। যাকে অতিক্রম করা যায় না। তাহলে অনতিক্রম্যতা শব্দের অর্থ হচ্ছে যাকে অতিক্রম করা যায় না। তাহলে দেখি যথাসাধ্য এটার ব্যাসবাক্য তাহলে কি দাঁড়ায়। আচ্ছা বলো তো, কাকে অতিক্রম করা যায় না জানো তো? সাধ্যকে। কাকে অতিক্রম করা যায় না? সাধ্যকে। তাহলে ব্যাসবাক্য হচ্ছে সাধ্যকে অতিক্রম না করে। সাধ্যকে অতিক্রম না করে, এটাই যথাসাধ্য। আমরা কখনোই আমাদের নিজের সাধ্যকে অতিক্রম করতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছো? অনেকে বড় বড় মোটিভেশন দেয়, স্বপ্ন দেখো আকাশ সমান। হ্যাঁ, স্বপ্ন দেখো, আমার আমার ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, আমি আকাশ সমান। আমি আগে বুঝবো যে আমার স্বপ্নের দৌড় কত দূর পর্যন্ত। আমার কথা কি বুঝতে পারছো? আমি কতটুক আমি পারবো, ওইটা হচ্ছে আমার অ্যাবিলিটি, ক্যাপাসিটি। আমি আমার ক্যাপাসিটিকে, অ্যাবিলিটিকে অতিক্রম করতে পারবো না। তোমাদেরও এদিকে খেয়াল করো, তোমাদেরও এটা যে কোনো সম্পর্কে, যে কোনো বন্ধুত্ব বা যে কোনো কিছু সবসময় সাধ্যের মধ্যে চিন্তা করবে যে তোমার দৌড় কত দূর আছে। তুমি ভালো জানো তোমার মনের দৌড় কত দূর, তোমার ভালোবাসার দৌড় কত দূর, তোমার সক্ষমতা কত দূর, পকেটের দৌড় কত দূর। আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে সাধ্য। আর একজন লেখক বলে গিয়েছেন, যখন আমরা সাধ্যকে অতিক্রম করতে যাই তখন আমাদের পতন হয়, জানো তো? সাধ্যকে অতিক্রম করতে গেলে কি হয় বলো তো? পতন। এই জন্য সবসময় সাধ্যের মধ্যে চিন্তা করবা। আচ্ছা এখন বলো, আর আর বুঝাবো না, এখন তোমরা আমাকে বুঝাবা। যথারীতি এটার ব্যাসবাক্য কি হবে? যথাশক্তি এটার ব্যাসবাক্য কি হবে? আগে আমাকে বুঝাইতে হবে এটা অব্যয়ীভাব সমাস কিনা। আগে আমাকে বুঝাও। যথার নিজের কোনো অর্থ নাই। খেয়াল করো, যথার নিজের কোনো অর্থ নাই। আছে? রীতি অর্থ আছে। যথার নিজের কোনো অর্থ নাই, শক্তির অর্থ আছে। আছে না বলো? তাহলে সবসময় মনে রাখবে, যথার নিজের কোনো অর্থ না থাকলেও কোনো শব্দের আগে যুক্ত হলে অনতিক্রম্যতা অর্থ দেয়। যাকে অতিক্রম করা যায় না, ব্যাসবাক্য হচ্ছে রীতিকে অতিক্রম না করে। রীতিকে অতিক্রম না করে। রীতি মানে বুঝো নিয়ম, স্টাইল। প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে, জানো তো? গানের একটা নিয়ম আছে, পড়ালেখারও একটা নিয়ম আছে। এলোমেলো পড়ালেখা করলে হবে না। গোল দেওয়ারও একটা নিয়ম আছে। তোমরা যে ফুটবল খেলো, গোল দেওয়ার নিয়ম আছে না? এখন তুমি এলোমেলো ভাবে মাইরা দেইরা ঘুষি মুষি মাইরা গোল দিতে পারবা? পারবা না। সবকিছুর একটা নিয়ম আছে। তো রীতিকে অতিক্রম না করে। শক্তি, চমৎকার দেখো, শক্তিকে অতিক্রম না করে। শক্তিকে অতিক্রম না করে। তুমি তোমার শক্তিকে কখনোই অতিক্রম করতে পারবে না, সাধ্যকে অতিক্রম করতে পারবে না। ওকে, এটা করো। আমূল, আমরা যে কথায় কথায় বলি আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন। আমার কথা কি বুঝতে পারছো? আমূল পরিবর্তন জিনিসটা কি? মূল মানে কি? রুট। মূল মানে কি? রুট, শিকড়। এদিকে তাকাও, মূল মানে শিকড়, রুট। আয়ের কোনো অর্থ নাই, মূলের অর্থ আছে। তাহলে ব্যাসবাক্য লিখো, মূল পর্যন্ত। আমূল পরিবর্তন কথার অর্থ হচ্ছে একেবারে গোড়া পর্যন্ত পরিবর্তন, রুট পর্যন্ত পরিবর্তন। ওকে,
অব্যয়ভাব সমাস আমি এখনো শেষ করি নাই। লিখো, সমীপে আমি যেভাবে এখানে লিখে দিয়েছি, সদৃশ, আর একটা হচ্ছে ক্ষুদ্র। লিখো, আমি বুঝিয়ে দেব। উপর নিজস্ব কোনো অর্থ নেই, উপর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন কোনো শব্দের পূর্বে যুক্ত হবে তখন ওই শব্দের তিনটা অর্থ দিয়ে দিতে পারে। লিখেছ? উপর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন কোনো শব্দের পূর্বে যুক্ত হবে তখন ওই শব্দের কয়টা অর্থ দিতে পারে? তিনটা। সমীপে, সদৃশ, ক্ষুদ্র। সদৃশ মানে কি? মিল। আমরা একটা শব্দ বলি না, সাদৃশ্য। সদৃশ মানে মিল, সদৃশ থেকে শব্দ আসছে সাদৃশ্য। আর সমীপে অর্থ তো আমরা জানি, নিকটে বা কাছাকাছি। নিকটে বা কাছাকাছি। দেখো, তো যেটা আমি বলছি একটু দেখো। উপর শব্দের উপর কোনো অর্থ নাই, নিজস্ব কোনো অর্থ নাই উপর, কিন্তু যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয় তিনটা অর্থ দিতে পারে। একটা সমীপে, নিকটে, কাছাকাছি, আর একটা হচ্ছে সদৃশ, মিল বা সাদৃশ্য, আর একটা হলো ক্ষুদ্র। সমীপের উদাহরণ আমি একটু আগে দেখিয়েছি, উপকূল। এবার সদৃশ আর ক্ষুদ্রর উদাহরণ একটু লিখো। উপগ্রহ। পরীক্ষা দিয়ে দিলে উপগ্রহ কোন সমাস চিনতে পারবে, এটা অব্যয়ভাব, চেনা কোনো ব্যাপারই না। কারণ এই যে উপর কোনো অর্থ নাই, গ্রহের অর্থ আছে, চেনা যায়, অব্যয়ভাব সমাস এভাবে তুমি চিনতে পারবে। কিন্তু ব্যাসবাক্য কি করবে? ব্যাসবাক্য করার সময় তুমি একটু দেখো, আমি যে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি এই টেকনিক দিয়ে ব্যাসবাক্য করবে। দেখো, উপবাদ দিলে আমরা শব্দটা কি পাই? গ্রহ। উপবাদ দিলে আমি শব্দটা কি পাই? গ্রহ। দেখো তো, উপগ্রহ আর গ্রহ দুইটার মধ্যে মিল আছে, দুইটাই তো গ্রহ। আগে বুঝো, এটা মূল শব্দ কোনটা জানো? গ্রহ। উপগ্রহ আর গ্রহ দুইটার মধ্যে মিল আছে, দুইটাই গ্রহ, কিন্তু উপগ্রহ গ্রহের চেয়ে আকারে ছোট। বলা যায় কিনা আগে বলো? উপগ্রহ আর গ্রহ দুইটার মধ্যে মিল আছে, কিন্তু উপগ্রহ গ্রহের চেয়ে আকারে ছোট। তাহলে দেখো তো মিল, এই যে মিল বুঝাইলে আমরা বলবো সদৃশ। গ্রহের সদৃশ, দেখতে গ্রহের মতো কিন্তু আকারে ছোট। দেখতে গ্রহের মতো কিন্তু, অথবা তুমি ব্যাসবাক্য করতে পারো ক্ষুদ্র গ্রহ। ক্ষুদ্র গ্রহ, যে কোনো একটা ব্যাসবাক্য করলে হবে। তুমি হয় বলতে পারো গ্রহের সদৃশ, অথবা বলতে পারো ক্ষুদ্র গ্রহ, যে কোনো একটা দিলে হবে। আরো উদাহরণ দিচ্ছি, এটার ব্যাসবাক্য আমাকে পারবে? দেখো তো শিখে। আগে দেখো, উপশাখা, এটা অব্যয়ভাব সমাস কিনা? উপর কোনো অর্থ নাই, আছে, কিন্তু শাখার অর্থ আছে। শাখার অর্থ আছে। তাহলে দেখো তো, এখন আমরা ব্যাসবাক্য কি করব? উপবাদ দিলে শব্দটা হচ্ছে শাখা। উপশাখার শাখার মধ্যে মিল আছে, দুইটাই শাখা, কিন্তু একটা আরেকটার চেয়ে ছোট। একটা ব্রাঞ্চ আর একটা কি? সাব ব্রাঞ্চ। দুইটাই ব্রাঞ্চ। বুঝতে পারছো? তাহলে দেখো তো, আমি ব্যাসবাক্য, তাহলে উপশাখা শাখা দুইটার মধ্যে মিল আছে, মিল মানে সাদৃশ্য, সদৃশ। তাহলে ব্যাসবাক্য দেব শাখার সদৃশ, দেখতে শাখার মতো। অথবা তুমি বলবে ক্ষুদ্র শাখা, যে কোনো একটা বললে হবে, ক্ষুদ্র শাখা। দেখো, এবার যদি আমি বলি উপমন্ত্রী। উপমন্ত্রী, খেয়াল করো, এখানে উপবাদ দিলে আমার শব্দটা কি থাকে? মন্ত্রী। উপবাদ দিলে আমার কি শব্দ থাকে বলতো? মন্ত্রী। তাহলে উপমন্ত্রী আর মন্ত্রী মিল আছে, উপমন্ত্রী আর মন্ত্রী মিল আছে, দুইজনই তো মিনিস্টার। কিন্তু উপমন্ত্রী মন্ত্রীর চেয়ে পদমর্যাদায় ছোট। আগে এটুকু বুঝো, উপমন্ত্রী আর মন্ত্রী দুইটার মধ্যে মিল আছে, দুইজনেই মিনিস্টার,
কিন্তু উপমন্ত্রীর পদমর্যাদা মন্ত্রীর চেয়ে কি ছোট, তাহলে আমি বলতে পারি মন্ত্রীর সদৃশ। দেখতে মন্ত্রীর মতো কিন্তু পাওয়ার অল্প। এখন এখানে তুমি চাইলে বলতে পারো ক্ষুদ্রমন্ত্রী, কিন্তু এটা ভালো শোনায় না। ক্ষুদ্রমন্ত্রী ভালো শোনায়, তাহলে আমরা এখানে ক্ষুদ্র দেব না। কিন্তু আমরা জানি এখানে ক্ষুদ্র মানে ছোট, ক্ষুদ্র মানে কি ছোট্ট। বোঝা গেছে? তাহলে তোমাদের পাবলিক ইউনিভার্সিটিতে প্রশ্ন করতে পারে ভর্তি পরীক্ষায়, জবে, যে কোনটি সমীপে অর্থে ব্যবহৃত হয়, কোনটি সদৃশ। এবার আসো এটার একটা উদাহরণ দিই। উপকণ্ঠ পাবলিক ইউনিভার্সিটিতে ভোগাবে কিন্তু এই জায়গাটাতে, কোনটা সমীপে আর কোনটা সদৃশ। দেখো উপকণ্ঠ আমরা একটু দেখি তো, এটা যেভাবে বের করেছি এটা বের করা যায় কিনা, বা এটা দেখো তো। আচ্ছা এদিকে তাকাও, উপবাদ দিলে কি শব্দ থাকে? কুল। উপবাদ দিলে কি শব্দ থাকে? কণ্ঠ। কণ্ঠ মানে কি? ভোকাল, গলা। এদিকে তাকাও, এদিকে। আচ্ছা আমি কি বলতে পারি কুল আর উপকূল দুইটার মধ্যে মিল আছে? উপকূল কুলের চেয়ে ছোট বলা যায়? কুল আর উপকূল দুইটা আলাদা জিনিস। কুল হলো নদীর তীর, আর উপকূল হচ্ছে তীরের কাছাকাছি, দুইটা এক জিনিস না। তো যদি মিল না বলা যায়, ছোট বড় না বলা যায়, সেক্ষেত্রে বলে দিব সমীপে, কুলের সমীপে। আমি আবার বলি, ছোট বড় মিল অমিল যদি না বলা যায়, সাদৃশ্য যদি না বলা যায়, সেখানে সমীপে। এটাও দেখো, উপবাদ দিলে কণ্ঠ। কণ্ঠ মানে গলা। আমি কি বলতে পারি কণ্ঠ আর উপকণ্ঠ দুইটার মধ্যে মিল আছে? উপকণ্ঠ কণ্ঠের চেয়ে ছোট বলা যায়? এরকম কিচ্ছু বলা যায় না। মিল বলা যায় না, ছোট বড় বলা যায় না। যদি মিল এবং ছোট বড় বলা না যায়, সেক্ষেত্রে বলে দিব সমীপে, কণ্ঠের সমীপে। এখন কণ্ঠের সমীপে এটার অর্থ কি আসলে? উপকণ্ঠ শব্দের অর্থ কি জানো? খুব কাছাকাছি। দেখবা যারা হাউজিং ব্যবসা করে, বিশাল একটা প্রতারণা করে এরা। তো হাউজিং ব্যবসা যারা করে তারা অ্যাড দেয় ঢাকা শহরের উপকণ্ঠে অবস্থিত। ঢাকা শহরের উপকণ্ঠে মানে বুঝো একেবারে গলার কাছে ঢাকা শহরে। পরে দেখা গেছে পানির তলে, কারণ বাঙালি তো উপকণ্ঠ অর্থ জানে না। উপকণ্ঠ মানে একের গলার কাছে, একের খুব কাছে, কিন্তু আসলে খুব কাছে তো বোঝায় না। ওকে, তাহলে আমরা অব্যয়ীভাব সমাস চিনব। প্রথম অংশের অর্থ থাকবে না, তৃতীয় অংশের অর্থ থাকবে। আর প্রথম অংশের অর্থ না থাকার কারণ হচ্ছে প্রথম অংশে কি থাকবে? উপসর্গ বা অব্যয়। আর উপসর্গ অব্যয়ের সাধারণত কোনো অর্থ থাকে না। কারো কোনো প্রশ্ন থাকলে করো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ভালো থাকো। সকলের ভালোবাসায়, আগামীর আলো আশায়।